আবির বাসায় নেই আজ 3 দিন হতে চলল। এই 3 দিনে মেঘে নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পায়নি আবির। তানবীরের কল দিলেও বেশিরভাগ সময় বাইরে পাওয়া যায়। আম্মুকে কল দিলেও শুনে মেঘ ঘুমাচ্ছে, ছাদে, বাসায় নেই। মোজাম্মেল খানের সাথে টুকটাক কথা হলো, তেমন কিছু বলেন না উনি। এই 3 দিন কাটাতে আবিরের দম বন্ধ হয়ে আসছে। মেঘকে দেখার জন্য ভিতরটা ছটফট করছে। আবির এতদিন পর রাজশাহী আসা, গত 6 মাসে জমে থাকা মিটিং, প্রজেক্ট সহ সব ফাইল দেখতে হচ্ছে। হুট করে চলে ও যেতে পারছে না। সব কিছু ঠিক থাকলেই আজকে মেঘকে প্রপোজ করতো আবির। প্রপোজ করেই বাসার সবার সামনে বিয়ের প্রস্তাব রাখত, কিন্তু এগুলো কিচ্ছু হলো না। মেঘকে ছোটোখাটোভাবে প্রপোজ করতে পারলেও বাসায় এখন কিছু বলে উঠতে পারেনি। এদিকে মেঘও কোনো খোঁজ পাচ্ছে না। সারাদিন কল দিতে দিতে আবির ক্লান্ত হয়ে যাচ্ছে। গতকাল রাত থেকে তানবীরের সাথেও কথা হয়নি আবিরের। তানবীরের প্রচণ্ড মাথা ব্যথা, ওষুধ খেয়ে সে যে রাতে ঘুমিয়েছিল এখনও উঠেনি। সিফাত কেন আসছিল, কি বলেছে, এগুলো জানতেই আম্মু, মামুনি, আব্বু, চাচু সবাইকে কল দিচ্ছে আবির, অথচ কেউ কিছু বলছে না। মালিহা খান বলছেন উনি কিছুই শুনেনি। আলী আহমেদ খানকে জিজ্ঞেস করায় উনি বরাবরের মতো বেশ কিছুটা সময় নিয়ে সিফাতের প্রশংসা করছেন। বাসায় এলোমেলো অবস্থায় দেখে আবির ফুপ্পিকে পর্যন্ত কল দিয়েছে, কিন্তু উনিও বিশেষ কোনো সমাধান দিতে পারলেন না। কারণ সিবাত নামক ছেলের ব্যাপারে আলী আহমেদ খানকে কিছু বললেই উনি রেগে যান। আবির অফিস থেকে সন্ধ্যার পর পর রুমে আসে। সকালে মেঘ কল ধরছিল না দেখে রাগে রুম তছনছ করে রেখে গিয়েছিল। সেসবই এখন গুছাতে হচ্ছে। দিশাভিসা না পেয়ে কল দিল রাকিবকে। রাকিব কল রিসিভ করে শান্ত কণ্ঠে বলল, ঢাকায় চলে আসছিস? না, ভাবছিলাম বিকেলে চলে যাব। তার মধ্যে 3-4টা পুরানো ফাইল বের করে দিয়েছে। এখন এগুলো না দেখে চলে গেলে আব্বু আবার রেগে যাবে। আসার সময় এমনি তো সরি টরি বলে আসছি, তাই ওনাকে রাগানোর মতো কোনো কাজ আর করা যাবে না। ও আচ্ছা রাকিব, শোন। হ্যাঁ বল। আমাদের বাসায় যাবি একটু? বাসার কি অবস্থা কিছু বুঝতে পারছি না, কারো সঙ্গে কথা পর্যন্ত বলতে পারছি না। তুই যাবি একটু? আমি কিভাবে যাব? তোর আব্বুকে আমি এমনিতে খুব ভয় পাই। গেলে 10টা কথা জিজ্ঞেস করবে, উত্তর দিতে পারবো না, তখন উল্টো বাঁশ খাবো। তার থেকে ভালো হয় তুই রাতটা কাটিয়ে ভোরে রওনা দিস। তুই বাসায় আসার আগে আমি সেখানে উপস্থিত থাকব। আবির কিছু বলতে পারল না। মুখের ওপর কল কেটে দিয়েছে। 3 দিন পর আবির ঢাকায় ফিরেছে। বেলা 11টা বেজে 47 মিনিট। বাসা মানুষের সাথে 19 ঘন্টা যাবৎ কথা হয় না। আবির বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার সামনে এসে রিক্সা থেকে নেমে বাড়ির দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো। পুরো বাড়ি আলোকসজ্জায় সজ্জিত। 4-5টা ছেলে খুব তাড়াহুড়োতে সেই সাজানো আলোকসজ্জা খুলতে ব্যস্ত। মাটিতে জিনিসপত্র নাজেহাল অবস্থা। আবির গেটের সামনে আসতেই দারোয়ান আঙ্কেল মনি হেসে জিজ্ঞেস করলেন, বাবা ভালো আছো? আবির কোনো রকম ভালো বলেই ভিতরে চলে গেল। ড্রয়িং রুমে কোনো মানুষ নেই। হালিমা খান রান্নাঘরে কি যেন করছে। আবির আশেপাশে কেউকে না পেয়ে ব্যাগ ফেলে ছুটল মেঘের রুমের দিকে। ব্যস্ত হাতে ধাক্কা দিল মেঘের রুমের চাপানো দরজা। রুম সম্পূর্ণ ফাঁকা, বিছানা টান টান করে বিছানো। এত গোছানো মেঘের রুম কখনোই দেখেনি আবির। আবির একে একে সবগুলো রুম দেখতে লাগলো। তানবীর, মিম, কেউ নেই। ছাদ পর্যন্ত ছুটে গেল আবির। কোথাও কারো অস্তিত্ব নেই। আবিরের নিঃশ্বাস এলোমেলো, চোখ জ্বলছে, ঠোঁট কাঁপছে। আবারও দৌড়ে নিচে আসলো। ততক্ষণে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান সোফায় এসে বসেছে। আলী আহমেদ খান আবিরকে আর চোখে দেখে স্বাভাবিক কণ্ঠে বলল, কখন আসছো? আবির
কণ্ঠ দ্বিগুণ ভারী করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, মেঘ কোথায়? আলী আহমেদ খান কপাল কুঁচকে ভারী কণ্ঠে বলেন, তুমি কি আমার কথা বুঝোনি? আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কখন আসছ? আবিরের শরীর ঘামছে, সারা বাড়ি ছুটে এসে যখন স্থির হতে পারছে না, ঘন ঘন শ্বাস ছেড়ে পূর্বের তুলনায় আরও ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি জিজ্ঞেস করেছি মেঘ কোথায়? ও যেখানেই থাকার সেখানেই আছে। মানে কোথায় ও? মোজাম্মেল খান এবার মৃদুস্বরে বলো, শ্বশুর বাড়িতে। কথাটা কর্ণকুহে প্রবেশ মাত্রই আবিরের মাথা চক্কর দিয়ে উঠল। মনে হচ্ছে মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছে, চোখে সব কিছু অন্ধকার দেখছে। আবির রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আপনারা কি ফাজলামি করছেন আমার সাথে? মোজাম্মেল খান তপ্ত স্বরে বললেন, গলা নামিয়ে কথা বলো, তোমার সাথে কি আমাদের ফাজলামো করার সম্পর্ক? আবিরের কানে কিছুই ঢুকছে না, অনবরত মাথা ঘুরছে আবিরের। রাগে গজগজ করতে করতে বলল, মেঘের বিয়ে হতে পারে না, আমার মেঘ কোথায়? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বলল, কেন হতে পারে না? তুমি আমাকে 6 মাসের সময় দিয়েছিলে, সেই 6 মাস পেরিয়ে গেছে, তাই আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি। আবিরের দু চোখ টকটকে লাল হয়ে আছে, কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে, পরনের স্বাদ ভিজে একাকার অবস্থা। আবির দুহাতে চোখ মুখ মুছে গুরুতর কণ্ঠে শুধালো, তানবীর কোথায়? মোজাম্মেল খান ঠান্ডা কণ্ঠে বললেন, মেঘের সঙ্গে গেছে। আবির দুর্বোধ্য দৃষ্টিতে আলী আহমেদ খান ও মোজাম্মেল খানকে দেখছে। ওনাদের স্বাভাবিক মুখভঙ্গি দেখে আবিরের কৃষ্ট লাল চোখ দুটো আগ্নেয়গিরি লাভার ন্যায় রক্তভার বর্ণ ধারণ করেছে। বুকের বাম পাশে বক্ষপিঞ্জরে আবদ্ধ প্রায় 300 গ্রামের হৃৎপিণ্ডটা দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আচমকা দুঃস্বপ্নগুলো মস্তিষ্ক হুমকি খেয়ে পড়েছে। এলোপাথারি ছুটছে ভয়ঙ্কর সব নিষিদ্ধ চিন্তা। চোখের সামনে বারবার মেঘের আদুরে আদলখানা ভেসেছে। 19 ঘন্টা ধরে ঠিকমতো খাওয়া নেই আবিরের। বাসার কারোর সাথে কোনো যোগাযোগও ছিল না। তানবীরকে শখানেক কল দিয়েছে, কিন্তু রিসিভ হয়নি একটা কল। বাসায় এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি দেখে প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভুগছে আবির। দুহাতে মাথা চেপে অগ্নিঝরা কণ্ঠে চিৎকার করল, আমি কিচ্ছু বিশ্বাস করি না, সত্যি করে বলুন মেঘ কোথায়? মোজাম্মেল খান রাগী স্বরে বলেন, এক কথা তোমাকে কতবার বলতে হবে? হালিমা খান ডাইনিং টেবিলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাড়িতে আর একটা মানুষও নেই। বাহিরে ডেকোরেশনের লোকজনদের হাউকাউ শোনা যাচ্ছে। আবির ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। আশেপাশে তাকিয়ে জোরে শ্বাস টেনে শক্ত কণ্ঠে বলো, যতক্ষণ না আপনারা সত্যি কথা বলছেন ততক্ষণ আমি এক কথা জিজ্ঞেস করব। সত্যি এটাই, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে আর আমার মেয়ে সুখে আছে। আবিরের হৃদয়স্পন্দন থেমে গেছে। পরপর অপ্রভিত কণ্ঠে বলে উঠল, কোন সুখের কথা বলছেন আপনি? ওর জীবনে সব সুখ জড়িয়ে আছে আমার সাথে। মেঘ শুধু আমার, ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। আপনারা যে মিথ্যা নাটক সাজিয়েছেন, সে নাটকের মঞ্চ ভেঙে আমি আমার মেয়েকে ঠিক আমার করে নিব। মোজাম্মেল খান আর কিছু বললেন না। উনি সোফায় হেলান দিয়ে বসে আছেন। আলী আহমেদ খান গুরুভাব কণ্ঠে বলে উঠলেন, কী সব আবোল তাবোল কথা বলছো? তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? আবির ভেজা কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, আমার মাথা নষ্ট হয়ে গেছে। আপনাদের এই তালবাহানা আমি আর নিতে পারছি না। আব্বু চাচু, আমি আপনাদের দুজনকে বলছি, আমি মেঘকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমার জীবনে সবটুকু জুড়ে শুধু মেঘের অবস্থান। ওকে ছাড়া আমি আমার পৃথিবী কল্পনাও করতে পারি না। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ মেঘকে আমায় দিয়ে দেন। আমি ওকে রানী বানিয়ে রাখবো। আমি ওর গায়ে কোনোদিনও কোনো আঁচড় পড়তে দিব না, প্লিজ। আলী আহমেদ খান কপাল গুটিয়ে ঠান্ডা কণ্ঠে বলেন, তুমি মেঘের মামনিকে ভালোবাসো, এটা কোনোদিনও বলছো আমাদের?
এখন এসব বলে কোনো লাভ নেই। তুমি তোমার জীবন ফোকাস করো। মেঘ মামুনি তার জীবন নিয়ে খুব ভালো আছে। প্রায় 5-7 মিনিট আবির আর আলী আহমেদ খানের কথোপকথন চলছে। আবিরের রাগ নিয়ন্ত্রণের বাইরে, তবুও বারবার নিজেকে সান্ত্বনা দিচ্ছে, মনকে বোঝাচ্ছে মেঘের কিছু হয়নি, সব ঠিক আছে। মেঘের বিয়ে হতেই পারে না। তানভীর সব কিছু সামলে নিয়েছে। আবির শান্ত থাকলেও আলী আহমেদ খান বেশ ক্ষুব্ধ। মোজাম্মেল খান ফোন হাতে নিয়ে নিশ্চুপ বসে আছে। আলী আহমেদ খান একাই আবিরের সাথে কথা কাটাকাটি করছে। বাবা ছেলের মাঝে হালিমা খান কিছু বলতে পারছে না। আবির এক পর্যায়ে হালিমা খানের কাছে ছুটে গেল। শীতল চোখে হালিমা খানের দিকে তাকিয়ে হিমশীতল কণ্ঠে জিজ্ঞেস করল, মামনি, তুমি তো জানো মেঘ কোথায়, প্লিজ বলো। বিশ্বাস করো, আমি তোমার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। আবিরের চোখে পানি জমে আছে। হালিমা খান আবিরের কবজিতে হাত রেখে শীতল চোখে তাকালেন। কিছু বলার আগেই আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, তুমি কি আমাদের মরার ভয় দেখাচ্ছ? এক মেয়ের জন্য তুমি মরে যাবে? আবির রাগান্বিত কণ্ঠে চেঁচালো, আব্বু, মেঘ এক মেয়ে না, ও আমার জীবনে আসা একমাত্র মেয়ে, যার জন্য আমি যা খুশি করতে পারি। আজ আমি যে অবস্থানে আছি সবটা তার জন্য। গত 9টা বছর বুকের ওপর পাথর রেখে নিজের আবেগকে চেপে রেখেছি, নিজেকে প্রতিষ্ঠিত করেছি শুধুমাত্র আপনাদের চোখে, নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য, আর সেই যোগ্যতা দিয়েই মেয়েকে আমার করে নেওয়ার জন্য। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বলেন, এখন এগুলো বলে আর কি হবে? তার থেকে বরং ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো। তোমার এই অবস্থা চোখে দেখা যাচ্ছে না। আবির দীর্ঘ নিঃশ্বাস ফেলে শরীরে সবটুকু শক্তি দিয়ে চিৎকার করল, আমি অন্য কিছু শুনতে চাচ্ছি না, শুধু বলুন আমার মেঘ কোথায়? আলী আহমেদ খান রাজভারী কণ্ঠে বলেন, মেঘ এখন আর তোমার নেই। কথাটি কানে ঢোকামাত্র আবির ডান হাতের কবজি দিয়ে টেবিলের ওপর থাকা কাচের জগে শক্ত করে ধাক্কা মেরে মাত্রাতিরিক্ত রাগে চিৎকার করল, মেঘ আমার মানে আমারই। আমি তো মেঘ আমারই থাকবে। আবিরের শক্ত হাতে ধাক্কায় পানি ভর্তি কাচের জগ সাথে থাকা দুটো গ্লাস ফ্লোরে পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে হুমকি দিলেন, জিনিসপত্র ভাঙচুর করছো কেন? তুমি কি? আবিরের অগ্নিঝরা দুচোখ দেখে থেমে গেলেন স্বয়ং আলী আহমেদ খান। আবিরের হৃদয় ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। প্রথম দিকে বিষয়টা যেভাবে গুরুত্ব দেয়নি আবির, কিন্তু আব্বুর অনবরত অসন্তোষজনক কথায় আবির আর টিকতে পারছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গতকাল থেকে খাওয়া নেই, শরীরে তেমন জোরও পাচ্ছে না, ঠিকমতো কথা বলতে পারছে না। আলী আহমেদ খান আর মোজাম্মেল খানের দিকে স্তব্ধ চোখে তাকিয়ে আছে। মোজাম্মেল খান এখন নির্বাক, যেন এখানে কিছুই ঘটেনি বা ঘটছে না। উনি গভীর মনোযোগ দিয়ে ফোন দেখছেন। আলী আহমেদ খান কপালে ভাঁজ ফেলে আবিরকে দেখছেন। আবির কিছু বলতে গিয়েও থেমে গেল। আকস্মাৎ এলোপাথারি ছুটল নিজের রুমের দিকে। 1 মিনিটের মধ্যে পুনরায় নিচে নামল। 2 হাতের পিছনে রেখে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, মেঘ কোথায় বলুন, নয়তো। মোজাম্মেল খান ফোন থেকে চোখ সরিয়ে আবিরের দিকে তাকালেন। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন, নয়তো কি মরে যাবে? জি। মোজাম্মেল খান দীর্ঘ সময়ের পর মুখ খুললেন। ছোট করে বলেন, আবির, মাথা ঠান্ডা করো। আমি পারছি না চাচু, মেঘকে। আবিরের কথা সম্পূর্ণ হওয়ার আগেই আলী আহমেদ খান রাগী স্বরে বললেন, ঠিক আছে, মরে যাও। মোজাম্মেল খান তপ্ত স্বরে বলে উঠলেন, কি বলছো কি ভাইজান? আবির নিরেট দৃষ্টিতে আব্বুর মুখের পানে চেয়ে আছে। আলী আহমেদ খান বরাবরের ন্যায় কঠোর রূপে বসে আছেন। অপ্রত্যাশিতভাবে আবির পিছন থেকে হাত সামনে এনে কপালে পার্শ্বদেশে রিভলভার ধরে মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে তেজপূর্ণ কণ্ঠে বললেন, 10 মিনিটের মধ্যে মেঘ আমার সামনে না আসলে
বাকি কথা বলার আগে আলী আহমেদ খান আঁতকে উঠে বললেন, কি হচ্ছে কি? তুমি কি পাগল হয়ে গেছো? আবিরের হাতে রিভলভার দেখে আলী আহমেদ খান, মোজাম্মেল খান আর হালিমা খান একসঙ্গে কেঁপে উঠলেন। সবার চোখে আতঙ্ক। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এতগুলো বছর যাকে নিজের থেকে বেশি ভালোবেসেছি, যাকে নিজে সবটুকু সামর্থ্য দিয়ে আলগে রেখেছি, তাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। হয় মেয়েকে এনে দিবেন, নয় আমার লাশ দাফন ব্যবস্থা করবেন। মোজাম্মেল খান মেরুদণ্ড সোজা করে বসে চটজলদি তানবীরকে কল দিচ্ছে আর উদ্বিগ্ন কণ্ঠে বললেন, আবির প্লিজ তুমি মাথা ঠান্ডা করো, মেঘ এক্ষুনি আসতেছে। আলী আহমেদ খান আবিরের কাছে যেতে নিলেই আবির 2 পা পিছিয়ে তপ্তস্বরে বলল, আমাকে আটকানোর চেষ্টা করবেন না প্লিজ। মোজাম্মেল খান আলী আহমেদ খানকে টেনে সোফায় বসিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বললেন, আবির আমি জানি তুমি এত দুর্বল মন মানসিকতার ছেলে নন। ভাইজানের মতো তুমিও খুব বিচক্ষণ, তাই বোকার মতো এমন কোনো কাজ করো না যেটা তোমার সাথে সাথে এই পরিবারের সব সুখ শান্তি নষ্ট করে দেয়। আবিরের 2 চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। গলা অবধি শুকনো মুখ, তবুও জিভ দিয়ে ঠোঁট ভেজানোর চেষ্টা করল। মোজাম্মেল খানের দিকে অদম্য দৃষ্টিতে তাকিয়ে সুস্থির কণ্ঠে বলতে শুরু করলো, চাচু আপনি আমাকে যতই চতুর ভাবুন না কেন, সত্যি এটা আমি বড্ড বোকা। যখন 6 বছরের অবুঝ মেয়েটা আকুল কণ্ঠে আমায় বলেছিল কখনো আমায় ছেড়ে যেতে পারবা না, আমিও বোকার মতো তাকে ছুঁয়ে প্রমিস করেছিলাম, যাই হয়ে যাক না কেন আমি বেঁচে থাকলে কোনো দিনও ওকে ছেড়ে যাব না। আমি যদি বোকা না হতাম তাহলে সেই দিন ওকে প্রমিস করতাম না, আর আজ আপনাদের সামনে চিৎকার করে বলতাম না যে আমার ওকেই লাগবে। হয়তো আমার জীবনটা মেঘকেন্দ্রিক হতো না, আর আমার জন্য আপনাদের এত বছরের ইতিহাস, ঐতিহ্য, মান সম্মান এভাবে নষ্ট হতো না। আবির শ্বাস ছেড়ে আলী আহমেদ খানের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আব্বু আমি সত্যি দুঃখিত। আপনার মতো একদম বিচক্ষণ মানুষের সন্তান হয়ে আমি এত বোকা হয়েছি। নয়তো একটা মেয়ের জন্য নিজের জীবন দিতে একবার হলেও ভাবতাম। সবসময় আপনি বলে এসেছেন কখনো কাউকে কথা দিলে নিজের জীবন থাকা পর্যন্ত সে কথা রাখার চেষ্টা করতে হয়। যেই মেঘের মোহে জর্জরিত আবিরের হৃদয়, সেই মেঘকে দেওয়া কথা রাখতে না পারলে আমার এই জীবন রাখার কোনো প্রশ্নই আসে না। আমি না হয় বোকা হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করব। আবিরের 2 চোখ বেয়ে স্বচ্ছন্দ গতিতে অশ্রু গড়িয়ে পড়ছে। আবিরের মুখের পানে তাকিয়ে হালিমা খানও নীরব কাঁদছে। আলী আহমেদ খান অবাক লোচনে ছেলের মুখের পানে চেয়ে আছে। এই আবিরকে উনি চিনতে পারছে না। বোধশক্তি হওয়ার পর থেকে আবিরকে কোনোদিনও এভাবে কাঁদতে দেখেননি তিনি। আলী আহমেদ খান নিজের বন্ধুমহলের বরাবরই নিজের ছেলেকে একজন সাহসী, বুদ্ধিমান, দূর এবং মন মানসিকতার মানুষ হিসেবে পরিচয় দিয়ে এসেছেন। আজ আবিরের এই রূপ দেখে নিজেই আঁতকে উঠলেন। মোজাম্মেল খানের চোখ ছলছল করছে। অতি সন্দর্পণে নিজের চোখ মুছে নিয়েছেন। আবির চোখ ঘুরিয়ে দেওয়ালের দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলেন, 10 মিনিট সময় শেষ। আলী আহমেদ খান, মোজাম্মেল খান একসঙ্গে ঘড়ির দিকে তাকালেন। মোজাম্মেল খান ব্যস্ত হাতে তানবীরকে কল দিচ্ছে। আলী আহমেদ খান আবিরকে বোঝাতে ব্যস্ত। আবির ঘড়ির দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব, এর মধ্যে মেঘ আমার চোখের সামনে না আসলে। 1। মোজাম্মেল খান উদ্বিগ্ন কণ্ঠে বলেন, ওরা চলে আসছে, প্লিজ থামো। 2। মোজাম্মেল খান আর্তনা করছে। আকস্মাৎ আলী আহমেদ খানের নজর মেন গেটের দিকে পড়ে। মেন গেট থেকে কিছুটা ভিতরে মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। প্রশস্ত আঁখিতে উদ্বিগ্ন স্পষ্ট ঘন ঘন শ্বাস ফেলছে। মেঘ এসেছে আরও কয়েক সেকেন্ড আগে। আবিরের মাথা রিভলভারটা দেখে বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা প্রচণ্ড বেগে ধপ ধপ করে কাঁপছে।
কয়েক সেকেন্ডের মস্তিষ্ক একের পর এক ঘটনা ঘুরপাক খাচ্ছিল। আজ থেকে আরও 7-8 মাস আগে মিনহাজ বলেছিল আবিরের কাছে রিভলভার আছে। মেঘ তখন মিনহাজকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, ইচ্ছে মতো ঝেড়েছিল। আজ চোখের সামনে সেই দৃশ্য দেখে মেঘের দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে কেউ শক্ত হাতে গলা চেপে ধরে আছে। নিঃশ্বাস ফেলতে পারছে না, এমনকি জোরে চিৎকার করে কিছুই বলতে পারছে না। আলী আহমেদ খানের নজর পড়তেই উত্তেজিত কণ্ঠে বললেন, ওই তো মেঘ। পর্বটি ছোট হয়ে গেছে, এজন্য সরি। পরবর্তী পর্বটি ধামাকা আসছে।